নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। আগে হ্যাঁ মহারানী মা। যোগেশ সিং রাগে হাত মুঠো করে বলল, আমি মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আর ওই নীচ যমুনার সঙ্গ দিয়েছি, কিন্তু ও আমাকেই মেরে ফেলতে চাইল। আপনি ওকে ছাড়বেন না মহারানী মা। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? চন্দ্রবতী ওর দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তুমি যদি আগেই সবকিছু বলতে আমাকে, তাহলে তো এত কিছু হতো না, তাই না? বলো, কি জানো তুমি যমুনা সম্পর্কে? যোগেশ একবার ওখানে উপস্থিত গার্গী আর সুমনের দিকে তাকালো, তারপর একটা গভীর শ্বাস নিয়ে বলল, যমুনা একটা খুবই ভয়ঙ্কর হত্যাকারী দলের সদস্য মহারানী মা। ও অগ্নি সিংহের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত ছিল, আর মহারাজের পাত্রানি হওয়ার পর ও চাইতই না যে আপনি অগ্নি সিংকে রাজ সিংহাসনের দাবিদার প্রমাণ করেন। আর এর সঙ্গে সঙ্গেই ও কুমার সূর্যপ্রতাপকেও নিজের রাস্তা থেকে সরাতে চেয়েছিল। যমুনা এও চাইতো না মহারানী মা যে রাজকুমার সূর্যপ্রতাপ এই যুদ্ধে অংশগ্রহণ করুক। যমুনা মহারাজের সিংহাসন নিষ্কণ্টক করতে চেয়েছিল। ওর কথা থামিয়ে দিয়ে উতলা হয়ে চন্দ্রবতী জিজ্ঞাসা করল, এসব তো আমরা অনেক আগে থেকেই অনুমান করেছিলাম। তুমি আমাকে বলো, সুমন্তের হত্যাকারী কে? এটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না মহারানী মা, কিন্তু এর পিছনে ওই দলেরই হাত আছে। ওই দলের লোকেরা অনেকবার যমুনার সঙ্গে দেখা করতে মহলে আসতো। ওরা সবাই নীল পোশাক পরে থাকতো আর সব সময় নিজেদের মুখ ঢেকে রাখতো। যোগেশের কথা শুনে সবাই চমকে উঠল। নীল পোশাকের কথায় চন্দ্রাবতীও কিছু ভাবতে লাগলো। তারপর ও যোগেশকে জিজ্ঞাসা করল, এছাড়া আর কোনো চিহ্ন আছে ও এই লোকগুলোকে চেনার? জবাবে যোগেশ ওর কাছ থেকে একটা রূপোর তাবিজ বার করে বলল, একদিন ওরা যখন যমুনার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন ওদের মধ্যে একজনের এই তাবিজটা পড়ে গিয়েছিল, যেটা আমি তুলে নিয়ে নিজের কাছে রেখেছিলাম মহারানী মা। এটা হয়তো ওদের বিশেষ চিহ্ন। চন্দ্রবতী এখন সুমনের দিকে তাকালো, কারণ ওর গলায়ও একটা তাবিজ ছিল, কিন্তু ওটা এই তাবিজের থেকে সম্পূর্ণ আলাদা। চন্দ্রবতী কিছুক্ষণ গভীরভাবে তাবিজটা দেখল, তারপর ওটা সুমনের দিকে এগিয়ে দিয়ে বলল, সুমন, তোমরা তো ঠগী দলের সদস্য, হয়তো তুমি এর বিষয়ে কিছু বলতে পারবে। সুমন তাবিজটা উল্টে পাল্টে দেখল, তারপর ও চমকে গিয়ে বলল, এ তো পিণ্ডারি দলের চিহ্ন। একথা শুনে চন্দ্রাবতী তো আরো অবাক হয়ে গেল। গার্গীর কপালে চিন্তার ছাপ দেখা গেল। পিণ্ডারি? চন্দ্রাবতী বিড়বিড় করে বলল, এরা তো খুবই ভয়ঙ্কর হত্যাকারী হয়। হ্যাঁ চন্দ্রাবতী, আর এদের লোক সংখ্যাও অনেক বেশি। এরা খুবই নৃশংস হয়। বাচ্চা, বুড়ো, নারী, কাউকে এরা রেহাই দেয় না। একথা শুনে চন্দ্রাবতী বলল, হ্যাঁ, আমিও এদের অনেক গল্প শুনেছি, কিন্তু আমি জানতাম না এই দস্যুর দল এখনো আছে। এরা তো রাজপুতানের আতঙ্ক। এরা তো সাধারণ মানুষের ত্রাস।
একথা শুনে সুমন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রাজমাতা গার্গী গম্ভীর স্বরে বলল, অনেক বছর আগেই এই দস্যুর দল অনেক ক্ষমতাশালী ছিল। এরা একবার আমাদের রাজ্য ধ্বংস করার চেষ্টা করেছিল। পিণ্ডারীরা হাজারো লোকের দল নিয়ে এসে আমাদের অনেক রিয়াসাত লুটপাট করে নিয়েছিল, আগুন লাগিয়ে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। ধ্বংসলীলায় মেতে উঠেছিল এরা। তখন মহারাজ সুরেন্দ্র প্রতাপ এদের সঙ্গে দাপটের সঙ্গে মোকাবিলা করেছিলেন। মাসের পর মাস যুদ্ধ চলেছিল। তারপর এদের দল পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আর যুদ্ধের শেষে মহারাজ সুরেন্দ্র প্রতাপ এদের সর্দারকে প্রজাদের সামনে ফাঁসির শাস্তি দিয়েছিলেন। তারপর পিণ্ডারী দস্যুর দল আর কখনোই বিক্রমগড়ে আসেনি। এদের ক্ষমতাও আর তেমন ছিল না, কিন্তু এরা হয়তো আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। চন্দ্রাবতীকে গভীর চিন্তামগ্ন দেখে গার্গী ওর কাঁধে হাত রেখে বলল, চন্দ্রাবতী, তুমি এখন আর বেশি ভাবনা চিন্তা করো না। সুরমা যমুনার কাছ থেকে মুক্তি পেয়েছে, আর যখন বড় কুমার যুদ্ধ থেকে ফিরবে তখন এই পিণ্ডারী দস্যু দলের আস্তানা খুঁজে ওদের নিশ্চিহ্ন করা হবে। এখন অনেক রাত হয়েছে, তুমি নিজের মহলে গিয়ে বিশ্রাম নাও। একথা বলে গার্গী ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে চন্দ্রাবতীও ওর মহলে ফিরে এলো, কিন্তু ওর দুশ্চিন্তা দূর হচ্ছিলই না। ওর হাতে তখনও ওই রূপোর তাবিজ ছিল, যেটা পিণ্ডারী দলের চিহ্ন। ওটাই ও গভীরভাবে দেখছিল। এই সময় ওর ঘরে সোনাল আর সুমন ছিল। ওরা দুজনেই চন্দ্রাবতীকে দেখছিল। কিছুক্ষণ পরে সুমন বলল, রাজমাতা ঠিকই বলেছেন চন্দ্রাবতী, তুমি এই সব কিছু ভুলে যাও। এই সব কিছুতে তুমি কিছুই হাসিল করতে পারবে না। না সুমন, চন্দ্রাবতী ওর কথা থামিয়ে দিয়ে বলল, আমি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যমুনা যখন প্রথমবার রাজমহলে এসেছিল তখনও বীরেন্দ্র প্রতাপকে মারতে চেয়েছিল, কিন্তু আমি তখন ওকে আটকে ছিলাম। তখনও আমার বিশ্বস্ত হয়ে গেল। তারপর ওর মনে মহারানী হওয়ার লোভ জাগল। তখন আমি ওর সব থেকে বড় শত্রু হয়ে গেলাম। যেভাবে ও সুরমাকে নিখোঁজ করিয়েছিল সেভাবে ও ওর পিণ্ডারী সঙ্গীদের দিয়ে আমাকেও অপহরণ করাতে পারত, অথবা আমাকে হত্যাও করাতে পারত, কিন্তু ও এরকম কিছুই করেনি। কেন? সুমন আর সোনাল দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রাবতীর দিকে তাকিয়েছিল। আর এই তাবিজ? চন্দ্রাবতী আরো বলল, আমার মনে হয় না এটা কোনো দস্যুর গলা থেকে এমনি এমনি পড়ে গেছে। এটা নিশ্চয়ই ইচ্ছে করে ফেলা হয়েছে। হ্যাঁ সুমন, ওই লোকগুলো আমার সঙ্গে যোগাযোগ করতে চায়। কি? সুমন অবাক হয়ে বলল, তুমি কিভাবে বলতে পারো? দস্যুরা তোমার সঙ্গে কেন যোগাযোগ করতে চাইবে? আমি জানি না, চন্দ্রাবতী অস্থির হয়ে বলল, কিন্তু এটা খুবই ভাবনা চিন্তা করে তৈরি করা চক্রান্ত। যোগেশ সিং বলল, পিণ্ডারীরা নীল পোশাক পরে আসতো। আমার মনে পড়ল রাজমাতার এক বিশেষ দেহরক্ষী ছিল অমর্ত্য, যে আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু হঠাৎই তাকে নীল পোশাক পরা মুখোশধারীরা মেরে ফেলেছিল। তার মানে এই লোকগুলো অনেক আগে থেকেই আমার উপর নজর রেখেছিল।
কথা বলতে বলতে চন্দ্রবতীর মাথায় বিদ্যুৎ খেলে গেল। ও সুমনকে বলল, সুমন, তুমি বলেছিলে না যে যমুনা আর অগ্নি একে অপরকে অনেক আগে থেকে চেনে? এমন নয় তো? যমুনা আর অগ্নি দুজনেই পিণ্ডারি দলের লোক? চন্দ্রবতীর এই অনুমানে সুমন স্তম্ভিত হয়ে গেল। চন্দ্রবতী উত্তেজিত হয়ে বলতে লাগলো, পিণ্ডারীরা প্রথমে অগ্নিকে বীরেন্দ্র প্রতাপকে হত্যা করতে পাঠিয়েছিল, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ হওয়ার পর অগ্নি নিজের উদ্দেশ্য পাল্টে ফেলল। তখন ওরা যমুনাকে পাঠালো। হ্যাঁ সুমন, এরকমই হয়েছে। আর এখন এই দস্যুরা আমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই তাবিজ ওরা জেনে শুনে ফেলে দিয়ে গেছে। ওরা নিশ্চয়ই আমার সঙ্গে কিছু সওদা করতে চায়। তুমি তুমি আমাকে ওদের কাছে নিয়ে চলো সুমন। কথা শুনে সুমন হতবাক হয়ে গেল, আর সোনাল প্রচন্ড ভয় পেয়ে গেল। হায় হায় মহারানীমা, ও বলল, আপনি কি বলছেন? আপনি এই ভয়ঙ্কর হত্যাকারীদের কাছে যাবেন? কখনোই না, আমি কখনো যেতে দেব না আপনাকে। কথা শুনে চন্দ্রাবতী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘরের জানালা দিয়ে একটা ছায়া লাফিয়ে ভিতরে প্রবেশ করলো। সুমন সঙ্গে সঙ্গে ওর তলোয়ার বার করলো। চন্দ্রাবতী ওর কাটারি বার করতে গিয়েও থমকে গেল, কারণ এই লোকটা অন্য কেউ নয়, অগ্নি। সোনাল ঠিক বলছে চন্দ্রাবতী, অগ্নি কঠিন স্বরে বলল। তুমি এখন থেকে রাজমহলের বাইরে পাও রাখবে না। চন্দ্রাবতী বুঝতে পেরেছিল অগ্নি সব কথা শুনে ফেলেছে। ওর কথা শুনে মনে হচ্ছিল ও চন্দ্রাবতীকে কোনো কিছুর বিনিময়ে এখান থেকে যেতেই দেবে না। চন্দ্রাবতী দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে অগ্নি, কিন্তু আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। কথা বলে ও সোনাল আর সুমনের দিকে তাকালো, তো ওরা দুজন ঘরের বাইরে বেরিয়ে গেল। অগ্নির হাবভাব এখনো কঠিন ছিল, তা দেখে চন্দ্রাবতী মজা করে বলল, তুমি তো সবসময় আমার আশেপাশে থাকো, তাই না? তাহলে যখন ওই ঠগীরা আমাকে অপহরণ করলো, তখন আমাকে বাঁচাতে আসনি কেন? অগ্নি চন্দ্রাবতীর দিকে না তাকিয়ে রুক্ষ স্বরে বলল, এর কারণ তুমি খুব ভালো করেই জানো। তোমাকে ওরা যখন অপহরণ করেছিল, তখন আমি আর সূর্যপ্রতাপ ওদের কাছে বন্দী ছিলাম, আর অজ্ঞান অবস্থায়। আর আমি এখনই উধম সিং এর আস্তানা থেকে আসছি। ওর ভাগ্য ভালো যে ও আগেই ওর সঙ্গীদের সঙ্গে ওখান থেকে পালিয়ে গেছে, না হলে আজ আমার হাতে ওর বাঁচা একেবারে অসম্ভব ছিল। আর এই ঘরে একটা লোক বসেছিল না? ও তো উধম সিং এরই লোক, তাই না? হ্যাঁ, চন্দ্রাবতী হেসে বলল, আর ও আমার ছেলেবেলার বন্ধুও। ওর নাম সুমন। তাছাড়া উধম সিংহ কোনো খারাপ লোক নয়। ও যা করেছে তাও বাধ্য হয়েই করেছে। ওর রোগের চিকিৎসা একমাত্র আমিই জানি। আমি ছাড়া কেউ ওকে ভালো করতে পারত না। ছাড়ো তো এসব কথা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আমার কাছে লুকোলে কেন যে তুমি যমুনাকে আগে থেকে চিনতে? তুমি আগে ওই পিণ্ডারি দস্যুদের হয়েই কাজ করতে, তাই না অগ্নি? কথা শুনে অগ্নি ক্ষিপ্ত হয়ে বলল, যখন আমি আমার অতীত পিছনে ফেলে চলে এসেছি, তখন তুমি কেন বারবার আমার সামনে আমার অতীতকে টেনে আনছো?
কেন বলো তো? প্রথমে তুমি আমাকে রাজ সিংহাসনের দাবিদার প্রমাণ করতে চাইছিলে, আর এখন পিণ্ডারি প্রমাণ করতে চাও? আমার অতীত জীবনের সঙ্গে কি সম্পর্ক তোমার? তুমি কি শুধু এইটুকু মনে রাখতে পারো না যে আজ তোমার সঙ্গে আমি দাঁড়িয়ে আছি শুধু তোমার অঙ্গরক্ষক হয়ে? আর আমি তো তোমাকে কথাই দিয়েছি যে আমি কখনোই তোমার স্বামীর কোনো ক্ষতি করব না। কিন্তু জবাবে চন্দ্রবতী হেসে বলল, আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা বাবা, আচ্ছা, আমাকে ক্ষমা করে দাও, আর এই ঠান্ডা শরবত পান করে নিজের রাগ ও শান্ত করো। কথা বলে চন্দ্রবতী একটা পাত্রে রাখা শরবত একটা পেয়ালায় ঢেলে অগ্নি সিংহের দিকে এগিয়ে দিল। অগ্নি নিজের রাগ সামলে পেয়ালা হাতে নিল। চন্দ্রাবতীও নিজের জন্য একটা পেয়ালা ভরল আর হাতে নিয়ে অগ্নির পাশে বসে নরম স্বরে বলল, তুমি ঠিকই বলেছ অগ্নি, তোমার অতীত নিয়ে কথা বলা আমার একেবারেই উচিত নয়। কিন্তু একটা কথা আমাকে দুশ্চিন্তা দিচ্ছে। তুমি আমার জন্য নিজের দস্যু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, আর তুমি তোমার দলের থেকে যতই লুকাও, ওরা তোমার প্রাণ নেওয়ার জন্য তোমাকে খুঁজছে। আর যতদিন ওরা জীবিত থাকবে ততদিন তোমার মাথার উপর মৃত্যুর ঝুঁকি থাকবে। তার চিন্তা তুমি করো না চন্দ্রাবতী, শরবত খেতে খেতে অগ্নি বলল। যদি ওরা আমাকে লক্ষ্য করে বসে থাকে তাহলে আমিও সুযোগের অপেক্ষায় আছি। না অগ্নি, চন্দ্রাবতী গম্ভীর হয়ে বলল, এই বিড়াল ইঁদুরের খেলা আমি চাই না। আমি চিরকালের জন্য তোমাকে এই বিপদ থেকে মুক্তি দিতে চাই। সেজন্য আমাকে পিণ্ডারীদের সঙ্গে দেখা করতেই হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই শরবতে আমি একটা ওষুধ মিশিয়ে দিয়েছি, যাতে তুমি এখন আরামে ঘুমোতে পারো। কি? অগ্নি স্তম্ভিত হয়ে গেল। এই তুমি কি করলে? কিন্তু এরপর ও আর কিছু বলতে পারল না। ওইখানেই ওই আসনেই অচেতন হয়ে পড়ে গেল। এরপরে চন্দ্রবতী দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতেই দেখল সোনাল আর সুমন ওখানেই দাঁড়িয়ে আছে। সোনাল, চন্দ্রবতী দ্রুত ওকে বোঝাতে লাগলো, তুমি অগ্নির খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার সিন্ধুকে লাল আর নীল রঙের ওষুধ আছে, ওটা সমান মাত্রায় সুরমাকে খেতে দেবে। সোনাল হড়বড় করে বলল, কিন্তু মহারানী মা, হয়েছেটা কি? আপনি কোথায় যাচ্ছেন? চন্দ্রবতী সোনালের কথায় কান্না দিয়ে বলল, সুমন, দ্রুত আমাকে পিণ্ডারীদের কাছে নিয়ে চলো। চন্দ্রাবতী, অকারণে জেদ করো না, সুমন রেগে গিয়ে বলল। আর আর তাছাড়াও পিণ্ডারীদের ঠিকানা আমি জানি না। মিথ্যে বলো না সুমন, তুমি খুব ভালো করেই জানো পিণ্ডারীদের আস্তানা কোথায়। তাছাড়াও তোমার সর্দার উধম সিং তোমাকে আদেশ দিয়েছিল যে তুমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে সাহায্য করবে। সুমনের কাছে চন্দ্রবতীর কথা শোনা ছাড়া আর কোনো উপায়ই থাকলো না। কিছুক্ষণ পরে চন্দ্রবতী আর সুমন লুকিয়ে লুকিয়ে রাজমহল থেকে বাইরে বেরোলো আর নিজের নিজের ঘোড়া চড়ে রাতের অন্ধকারে মিশে গেল। কারা এই পিণ্ডারী দস্যুরা? আর এরা চন্দ্রাবতীর সঙ্গে কেন যোগাযোগ করতে চায়? চন্দ্রাবতী কি আবার কোনো বড় সমস্যায় পড়তে চলেছে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।